সেই দিন রাতে বাসা থেকে বের হওয়ার আগে তে জাঙ্কুকের জন্য একটা চিরকুট লিখল, আর সেটা টেবিলের উপর রেখে সোজা বেরিয়ে গেল জীবন বাড়ি থেকে। শহরের রাস্তায় হাঁটতে লাগলো তে একা। পিনপদ নীরবতা বিরাজ করেছে পুরো শহরের রাস্তাটায়। তে এইবার দ্বিতীয়বারের মতো জীবন বাড়ি থেকে বেরিয়েছে। প্রথমবার হয়তো জাঙ্কুকের উপর রাগ করেই বেরিয়েছিল, কিন্তু রাস্তায় জাঙ্কুককে দেখে সে সব রাগ যেন পানির মতো গলে গেছে, আর আবারও ফিরে গেল সেই জীবন বাড়িতে। কিন্তু এইবার তের অভিমানটা একটু বেশি হয়েছে। সে আর কিছুতেই ওই বাড়িতে ফিরে যেতে চায় না। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে হাসি খুশিভাবে হাত ধরে হাঁটতে দেখলে কোনো মানুষই সহ্য করতে পারবে না, আর তে তো এটা কিছুতেই সহ্য করতে পারবে না। তাই সামনে থেকে ঘুরে ঘুরে মরার চাইতে দূরে আসাটা খুব ভালো মনে হয়েছে তের কাছে। তাই তো যে জাঙ্কুককে ছেড়ে এতটা দূরে চলে এসেছে। তে কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি মুছে পায়ের গতি বাড়িয়ে চলে হাঁটতে লাগলো। শহরের রাস্তা পুরো শুনশান, ভয়ঙ্কর একটা অবস্থা। দূর দূরান্ত থেকে কুকুরের ডাক ভেসে আসছে, আর হঠাৎ হঠাৎ এই ডাকে তের পুরো শরীর কেঁপে উঠছে। তে খুব ভয় পাচ্ছে, তবুও নিজের মনের ভিতর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে আর জীবন বাড়িতে ফিরে যাবে না। যতই ভয় পাক আর যতই যাই হোক, ওই বাড়িতে সে কখনোই ফিরে যাবে না। তে সাথে সাথে হাঁটার গতি বাড়িয়ে দিল আর জোরে জোরে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার ফলে তে একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। রাস্তাটা চারদিকে মোড় নিয়ে গেছে। তে বুঝতে পারছে না কোন রাস্তা থেকে কোন রাস্তায় এসে পড়েছে সে। অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে তে মনে মনে ভাবলো ডান দিকেই যাবে। তো তে ডান দিকে পা বাড়ালো। কিছুক্ষণ হাঁটার পরে ওর নজরে পড়লো ল্যাম্পপোস্টের নিচে কতগুলো ছেলে, 4-5টা হবে হয়তো। ছেলেগুলো মদ্যপান করছে। ছেলেগুলোর চুলগুলো কেমন উস্কো খুস্কো, চোখগুলো কেমন লাল হয়ে আছে, দেখতেই এক প্রকার বকাটে ছেলেদের মতো মনে হচ্ছে। তে যখন ছেলেগুলোর পাশ দিয়ে যাচ্ছিল, তখন ছেলেরা কেমন জানি তের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকালো। যা দেখে তে পুরো ঘাবড়ে গেছে। ভিতর থেকে ভয়ে চুপসে গেছে তে। তে বুঝতে পারছে না কি করবে। হঠাৎ ছেলেগুলো তের পিছু নিল, যা দেখে তে আরো বেশি ভয় পেয়ে গেছে। তে এখন কি করবে? তে একটু জোরে পা চালাতে শুরু করলো। জোরে হাঁটার এক পর্যায়ে দৌড়াতে শুরু করলো, আর দৌড়াতে দৌড়াতে শহরের বাস স্ট্যান্ডে চলে এলো। তে দেখলো বাস স্ট্যান্ডে এখন অনেক মানুষের সমাগম রয়েছে। তে আর কিছু না ভেবে দ্রুত বাস স্ট্যান্ড থেকে একটা টিকিট কেটে বাসে উঠে পড়লো, কারণ তের এখন মনে হচ্ছে সবার আগে নিজের সেফটিটা করা উচিত। তাই তে কিছু না ভেবে বাসে উঠে পড়লো। এখন তে কোথায় বসবে কিছুই বুঝতে পারছে না, কারণ তে পুরো ঘাবড়ে গেছে, খুব ভয় পেয়ে আছে। কারণ তে এরকম বিব্রতকর পরিস্থিতিতে কখনোই পড়েনি, তাই তে একটু বেশিই ঘাবড়ে গেছে। এখন তে কোথায় বসবে তে দাঁড়িয়ে আছে। ওর পাশ থেকে একটা মধ্যবয়স্ক লোক তের হাত ধরে তার পাশে বসিয়ে দিল। ফার্স্টে তে একটু আনইজি ফিল করলেও পরে মনে মনে ভাবলো, না, লোকটা তো আমার বাবার বয়সেরই, কোনো সমস্যা হবে না হয়তো। লোকটাকে নিজের বাবার স্থানে বসিয়ে তে নিজেকে শান্ত করলো, আর সেখানেই চুপচাপ বসে রইল। এতক্ষণ দৌড়ানোর ফলে খুব ক্লান্ত হয়ে গেছে তে, আর ঘুমও চলে এসেছে তের চোখে। তে হঠাৎ কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়েছে, কিন্তু ঘুমের মাঝখানে তে কেন যেন মনে হচ্ছে ওর পিঠে কেউ হাত বোলাচ্ছে কেমন আলতো করে, আর সেই স্পর্শে তে কেমন জানি ঘাবড়ে গেল আর দ্রুত ঘুম থেকে উঠে পড়লো। তে ঘুম থেকে উঠে যা দেখলো তার জন্য তে একটু প্রস্তুত ছিল না, কারণ তে তো এই লোকটাকে ওর বাবার স্থানে বসিয়েছিল। এইরকম একটা নোংরা ব্যবহার এই লোকটার থেকে তে কখনোই আশা করেনি। লোকটার চাহনিতেই বোঝা যাচ্ছে লোকটা কিছু খারাপ উদ্দেশ্য নিয়ে তের দিকে তাকিয়ে আছে। কেমন কামনা বাসনা জেগে উঠেছে লোকটার চোখে, যা বুঝতে পেরে ঘৃণায় তের শরীর গিনগিন করে উঠল। তে মনে মনে বলল, হায় আল্লাহ, কাকে বিশ্বাস করব? পুরুষ মানুষের যে এতগুলো রূপ আগে জানতাম না। একটা পুরুষ মানুষ মেয়ে মানুষের শান্তির স্থান, আবার সেই একটা পুরুষ মানুষই একটা মেয়ের নরকীয় জীবন ও খারাপ জীবন, অভিশাপ জীবনের কারণ। তের ঘুম ভাঙতে দেখে লোকটা একটু খুশিই হলো, আর লোকটা তের আরেকটু কাছে এগিয়ে গেল। যা দেখে তের এবার খুব বিরক্ত লাগলো। ও বুঝতে পারছে না ও এখন কি করবে। ও 7-5 না ভেবে লোকটার নাক বরাবর এক ঘুষি মেরে দিল, আর লোকটা চেঁচিয়ে উঠলো। তে ড্রাইভারকে গিয়ে গাড়ি থামাতে বলল। ড্রাইভার গাড়ি থামাতেই তে গাড়ি থেকে নেমে পড়লো। গাড়ি থেকে নামার পর তে আরেক ধাপ চমকে গেল, কারণ গাড়ি থেকে নামার পর সে দেখলো তার পিছন পিছন সেই 5টা বকাটে ছেলে এখনও আছে। সে পুরো ভয় পেয়ে গেল, আর তেকে এইভাবে ভয় পেতে দেখে বকাটে ছেলেদের মধ্যে একজন বলে উঠল, এই যে সুন্দরী, ভয় পাচ্ছ কেন? কি ভেবেছিলে আমাদের হাত থেকে পালিয়ে যাবে? আমাদের হাত থেকে পালানো এতটাও সহজ নয়। যেহেতু তুমি আজকে আমাদের নজরে পড়েছ, সেহেতু তোমার আজকে আর কোনো নিস্তার নেই সুন্দরী। তোমার পিছনে আমাদেরকে অনেক দৌড়াতে হয়েছে, অনেক কাঠখড় পুড়িয়ে তোমাকে পেয়েছি। শুধু শুধু নিজের এতগুলো এনার্জি নষ্ট করলে সুন্দরী। তার চেয়ে বরং তুমি নিজে থেকেই আমাদের কাছে ধরা দিতে, তুমি একটু আনন্দ পেতে, আমরাও খুশি হতাম। বলেই পৈশাচিকভাবে হাসতে শুরু করলো ছেলেগুলো। তে মনে মনে বলল, এ কোন পরীক্ষায় ফেললে আমাকে? এখন আমি কি করব, কোথায় যাব, কিভাবে বাঁচবো এদের হাত থেকে? আর কি কোনো পথ খোলা নেই আমার বেঁচে থাকার? আমি কি সত্যি আজকে রাতে এই নরঘাতকদের খাদ্যে পরিণত হব? কাল সকালে কি নিউজে সত্যি আমি হেডলাইন হব? না না, এটা হতে পারে না। তে অসহায়ের মতো কান্না করছে,
আর কান্না করতে করতে হঠাৎ তের চোখে পড়লো রাস্তার পাশে থাকা বালির স্তূপের দিকে। তে 7-5 না ভেবে সেখান থেকে এক মুঠো বালু উঠিয়ে নিল। ছেলেগুলো তের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তে সেই মুঠো করে বালুগুলো ছেলেদের দিকে ছুড়ে দিল। তের এই কাণ্ডে ছেলেরা খুবই রেগে গেল আর তেকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করলো। তে এই সুযোগে আবারও দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তে রাস্তার উপর পড়ে যায়। তের পা হালকা মচকে যায় আর হাতের কনুই অনেকখানি ছিলে যায়। তে ব্যথায় কুঁকড়ে ওঠে। তে কান্না করছে বসে বসে, কিন্তু পেছন থেকে যখন ওই ছেলেদের আওয়াজ শুনতে পায় তখন তে আবারও তাড়াতাড়ি করে উঠে দৌড়াতে শুরু করে। তের খুব কষ্ট হচ্ছে দৌড়াতে। হঠাৎ তের মাথাটা ঘুরতে শুরু করলো। চোখ ঝাপসা হয়ে আসছে তের। তে নিজেকে সামলাতে পারছে না। তে শুধু দেখলো তের দিকে একটা গাড়ি ধেয়ে আসছে। তের আর কিছুই মনে নেই। তের জ্ঞান ফিরতেই সে নিজেকে হসপিটালে আবিষ্কার করে আর জানতে পারে সে তার সুন্দর বেনা মানুষ থেকে অনেকটা দূরে রয়েছে, দিনাজপুরে। পুরনো কথাগুলো মনে পড়তেই বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করে তের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে জেহব চৌধুরী বলে উঠল, কী রে মা, কোথায় হারিয়ে গেলি? আমার কথাগুলো শুনতে পাচ্ছিস তো তুই? আমি তোকে আমার মেয়ের স্থানটা দিয়েছি, তাই তোকে তুই করে বলছি। তুই আবার সেটাই কিছু মনে করিস না। আমি জানি তুই পারবি আমার সব স্বপ্ন পূরণ করতে। ভি চৌধুরী হয়ে পারবি তুই আমার সব স্বপ্ন পূরণ করতে। জেহব সাহেবের কথা শুনে তে কিছুক্ষণ পর বাচ্চাদের মতো আধো আধো ভাঙা গলায় বলল, পারবো বাবা, আমাকে যে পারতেই হবে। আমি আপনার স্বপ্ন পূরণ করব। আমাকে দোয়া করবেন, আর আপনি যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আপনার স্বপ্নটাকে পূরণ করবই। অন্যদিকে জীবন বাড়িতে আরেম সাহেব জাঙ্কুককে বলল, তে মারা গেছে, এটা মেনে নে জাঙ্কুক। তুই মানিস বা না মানিস, সত্য তো আর মিথ্যে হতে পারে না। তে মারা গেছে, এই চরম সত্যটা তোকে মানতেই হবে। আরেম সাহেবের কথা শুনে জাঙ্কুক বলল, আর ইউ ক্রেজি বাবা, তুমি বোধহয় বুঝতে পারছো না তুমি কি বলছো। ঠিকভাবে কথা বলো, উল্টাপাল্টা কোনো কথা বলিও না বাবা। আরেম সাহেব বলল, জাঙ্কুক আমি জানি আমি কি বলছি, আর আমি সঠিক কথাই বলছি, আমি মিথ্যে কথা বলছি না। তে আর এই দুনিয়াতে নেই। ও আমাদের সবাইকে ছেড়ে পরপারে বাড়ি জমিয়েছে, ও ওর নিজের ঘরে ফিরে গেছে। জাঙ্কুক চিৎকার করে বলল, আমি মানি না, আমি এটা মানতে পারবো না। আমি জানি আমার তে আমাকে কখনোই ছেড়ে যেতে পারে না। ও আমাকে ভালোবাসে, ও আমাকে ছেড়ে কখনোই চলে যেতে পারে না। ওহ, তোমরা সবাই মিথ্যে কথা বলছো, সব কিছু মিথ্যে, আমি জানি। তে আমাকে ছেড়ে কখনোই যেতে পারে না, ও আমাকে ভালোবাসে। আরেম সাহেব বলল, জাঙ্কুক চিৎকার করে কোনো লাভ নেই, তোকে মেনে নিতে হবে। আচ্ছা তুই যে বিশ্বাস করতে চাইছিস না, তাহলে কি বাসের সিসিটিভি ফুটেজ, সেই বাস স্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ সব কিছুই মিথ্যে ছিল? হ্যাঁ, জাঙ্কুক বলল, এমনটাও তো হতে পারে যে তে ওই বাসে ওঠেইনি, ও ওই বাসে ছিল না। আরেম সাহেব বলল, আরে তুই নিজেই তো সব কিছু জোগাড় করেছিস, সব সিসিটিভি ফুটেজ জোগাড় করেছিস, তাহলে ওই সব ভিডিও কি মিথ্যে? সব কিছুই কি মিথ্যে ছিল? ওখানে তো তেকে দেখা গেছে, তাহলে তুই কীভাবে বলছিস যে তে ওখানে ছিল না? আরিম সাহেবের এই কথার প্রতি উত্তরে জাঙ্কুক কিছুই বলতে পারে না, কারণ সত্যিই তো সবাই তো ভিডিওটা দেখেছে। ওই ভিডিওতে তেকে বাসে উঠতে দেখা গেছে, আর সেই বাসটাই তো বরিশাল যাওয়ার জন্য সেই দিন রাতে রওনা দিয়েছিল। আর মাঝপথে গিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভয়ঙ্করভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ঘটনাস্থলে সেই বাসের ড্রাইভার থেকে শুরু করে একজন যাত্রীও বেঁচে ফিরেনি। সবাই এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। এই কয়টা দিন জাঙ্কুক থেকে হন্যে হয়ে খুঁজেছে। জাঙ্কুকের বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যতগুলো সিসিটিভি ছিল সবগুলোর ফুটেজ চেক করেছে। সেখানে দেখা গেছে তে বাসা থেকে বের হওয়ার পরে